21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় বাতিল, খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান, প্রধান উপদেষ্টার হাতে যাচ্ছে অর্থনীতির শ্বেতপত্র, রয়েছে লুটপাটের ভয়াবহ চিত্র। দেশে এখনো পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছেন। বাতিল করা হয়েছে বিচারিক আদালতের রায়। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি শুরু হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে ব্রিফ করছেন আইনজীবীরা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই, আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া, এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21 আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের আদালত বুঝতে পেরেছে। দ্বিতীয় স্বীকারোক্তি সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণেই এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষীও আসামিদেরকে দেখে নেই, নাম বলে নেই, এই জন্য কখন ওই কাছের একটু মাঝখানে চলে যান, নাইলে তো দেখুন। আসলে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেবরা বলেছেন এই মামলা 2010 থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে, এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সবকিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই, এবং কোন সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করে। এই আব্দুস সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু, একটু প্রতিক্রিয়া নিয়েন। দেখছিলেন গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে আইনজীবীদের ব্রিফিং।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াতে ইসলামী 5 বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা 4টি আবেদন শুনানির জন্য আগামী 19 জানুয়ারি তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে শুনানির এই তারিখ ধার্য করেন। এর আগে আপিল বিভাগে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত অক্টোবরে একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। রায় পুনর্বিবেচনা চেয়ে গত 23 অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যান্যরা 1998 সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে 2004 সালে 4 আগস্ট রায় দেন। সংবিধানে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে দেওয়া রায়ে বলা হয় 1996 সালে ত্রয়োদশ সংশোধনী সংবিধান সম্মত। এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী সহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের 6,000 কোটি টাকার পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। হাসিনার ঘনিষ্ঠজনের তালিকায় রয়েছে সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। এসব ব্যক্তিদের নামে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। শনিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টিরও বেশি সম্পদের হিসেব মিলেছে। যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1 কোটি 30 লাখ পাউন্ড দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদন হস্তান্তর করা হবে। তবে কাল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার। সচিব, ব্যবসায়ী, নাগরিক সহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে 3 মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য উপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। কমিটির 400 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন খাতে লুটপাটের ভয়াবহ চিত্র। আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে প্রায় $14 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়নের কমিটি গঠিত হয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ এখনো পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি। ইস্পাত কঠিন ঐক্য দিয়ে তা সরাতে হবে। সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, কেউ কেউ একটা মিনিটও শান্তিতে থাকতে দিচ্ছে না দেশকে। দেশের উপর কালো মেঘ ও কালো শকুন রয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তা মুক্ত করতে হবে। সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন। দেশ এখনো পুরা মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এ দেশ হবে এমন দেশ, সকল শ্রেণী পেশার মানুষ, মোটে মাঝি, কুলি, মজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, আলিম, ওলামা সকলে মিলে প্রিয় দেশ আমাদের সকলের হাত এক মোহনায় মিলিত হয়ে
ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থ, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ দুপুর 2টার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।